চোখে কালো চশমা, গায়ে কাব্য ভাইয়ার একটা ব্ল্যাক শার্ট আর তার সাথে প্লাজো পরা অবস্থায় মিউজিক সিস্টেমে পুরো লাউডস্পিকারে দিয়ে কুর্তা পাজামা কালা কালা গানটা ছেড়ে উড়াধুরা নাচতে আছি আমি। কেন নাচছি জানা নেই, তবে আমি খুব খুশি। ফুল লাউডে গান চলছে, বিছানার উপর উঠে উড়াধুরা বালিশ নিয়ে নাচতে আছি আমি। এই মুহূর্তে আমি ভুলেই গিয়েছি যে এটা কাব্য ভাইয়ার রুম। হঠাৎই দরজার নক করল কেউ, সাথে সাথে মিউজিক অফ করে দিলাম আমি। এই রে, এর ভিতর কাব্য ভাইয়া চলে আসলো নাকি? এখন আমায় এই অবস্থায় দেখলে কি বলবে, তার ওপর রুমটারও অবস্থা খারাপ করে দিয়েছি। এসব ভাবনার মাঝেই দরজার ওপাশ তানিশা বলে উঠল, মাইশা তুই রুমে মধ্যে বসে কি করছিস? ওর কথা শুনে আমি এক শ্বাস ফেলে তাড়াতাড়ি দরজা খুলে দিয়ে ওকে ভিতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলাম। ও আমার এমন অবস্থা দেখে বলে উঠল, এগুলো কি করছস তুই? আরে চুপ কর তো, কিছু হবে। জামাই আসার আগেই আবার সব আগের মতো করে ফেলবো, আর কাব্য আসতে এখনো অনেক দেরি আছে। তাই চালো বেবি লেটস ডান্স, এই বলে আবার গান ছেড়ে দিয়ে জনেই বিছানার উপর দাঁড়িয়ে উড়াধুরা নাচতে আছি। প্রথমে তানিশা রাজি হলেও পরক্ষণেই শুরু হলে গেল দুই বইনের নাগিন ড্যান্স। পাক্কা 1 ঘণ্টা ধরে পুরো বিছানার চাদর থেকে শুরু করে বিছানার উপর থাকা বালিশ নিয়ে উড়াধুরা নাচতে আছি আমরা। এই মুহূর্তে বলতে গেলে জনেই পুরো পাগলি হয়ে গেছি, একেই বলে পাজামা পার্টি। এমন সময় তানিশা বলে উঠল, খালি মুখে পার্টি জমে বইন, তুই এখানে থাক, আমি গিয়ে ফ্রিজ থেকে কোক নিয়ে আসি। ওকে তাড়াতাড়ি আসিস। এতটুকু বলতেই তানিশা চলে গেল, আর আমি বিছানার উপর দাঁড়িয়ে উড়াধুরা নাচছি। কিছুক্ষণের মধ্যেই তানিশা চলে আসলো, হাতে তার 2টো কোকের বোতল। তানিশা রুমে ঢুকেই সোজা বিছানায় এসে একটা বোতল আমার হাতে আর একটা ওর হাতে নিল। তারপর আমি বলে উঠলাম, দাঁড়া, একটা বাঙালি ডিজে গান ছাড়ি। এই বলে তাহেরি আঙ্কেলের গাওয়া ডিজে গানটা ছেড়ে উড়াধুরা হাসি, আর সাথে মাইশা তানিশার ডিজে নাচ। হঠাৎ করে আমাদের নাচের মাঝখানে কেউ এসে গানটা অফ করে দিল। সাথে সাথে আমরা দুজনেই অবাক হয়ে সামনে তাকালাম। সামনে কাব্যকে দেখে চোখ বড় বড় হয়ে গেল আমার। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। হঠাৎ করে এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে তা আমি কল্পনাও করতে পারিনি। দরজাটা খুলল কে? আমি তানিশার দিকে বড় বড় করে তাকিয়ে চুপি চুপি করে বললাম, তুই দরজা কেন বন্ধ করিসনি কেন? দোস্ত, ওজনায় ভুলে গিয়েছিলাম। এখন কে বাঁচাবে আমাদের? আমাদের হবে না আমাকে? মানে? এতটুকু বলতেই তানিশা দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। ওর এমন কাজে আমি জাস্ট হা হয়ে তাকিয়ে রইলাম, কি শয়তান মেয়েরে বাবা, আমায় একা ফেলে চলে গেল। এখন কি করব আমি? এদিকে আমি তো ভাইয়ার জামা পরে আছি। এটা দেখে ভাইয়া রেগে যায়নি। আমি বিছানার উপর দাঁড়িয়ে বললাম, গুড মর্নিং জামাই। হি হি, জোরপূর্বক হেসে। দুপুর 2:00 বাজে, এখন তোর জন্য গুড মর্নিং? কাব্যের কথা শুনে রীতিমতো অবাক আমি। দুপুর 2টো বেজে গেছে, কিন্তু কখন বাজল বুঝতেই তো পারিনি। না মানে সরি। রুমের কি অবস্থা করছিস? বালিশ কোথায় কোথায় ফেলেছিস? সরি, আমি এখনই সব ঠিক করে দিচ্ছি, এই বলে ওজনা নিয়ে খাট থেকে নামতে গিয়ে প্লাজোর সাথে পা বেজে হুমড়ি খেয়ে বিছানা থেকে নিচে পড়ে যেতে নিলাম আমি। হঠাৎ করে যে এমন কিছু হবে তা বুঝতেই পারিনি। ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলেছি আমি। এখনই হয়তো আমার কোমর ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। হঠাৎ মনে হলো কেউ আমায় ধরে ফেলেছে। আস্তে আস্তে চোখ খুলে তাকালাম আমি। সামনে তাকিয়ে দেখলাম কাব্য অগ্নি চোখ নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি তো ভয়ে অর্ধেক হয়ে গেছি, একই তো রুমের এই অবস্থা, তার ওপর এক্ষুনি পড়ে গিয়ে কোমরটা যেত আমার। না জানি কাব্য এখন আমার সাথে কি করবে। আমি নরম গলায় কাব্যকে বললাম, সরি প্লিজ কিছু বলো না, আজকে আমি খুব খুশি, এই বলে ভাইয়ার গলা জড়িয়ে ধরলাম। কারণ কাব্য আমায় কোলে তুলে নিয়েছে। খুশি কেন? তোমায় বলবো কেন? নামায় আমায়। আমার কথা শুনে কাব্য নিচে নামিয়ে দিল আমায়। তারপর কড়া গলায় বলল, খুশি থাক আর যাই থাক, 1 ঘণ্টার মধ্যে পুরো রুম আবার আগের মতো দেখতে চাই আমি।
ওকে মাই জামাই এই বলে কাব্যের গালে একটা ছোট্ট কিস করে দিলাম আমি। দিয়েই রুম থেকে বেরিয়ে গেলাম, কারণ ঝাড়ু আনতে হবে তো নাকি। এদিকে মাইশার এমন কাজে কাব্য শোকট খেল। কি করল ও? মাথাটা খারাপ হয়ে গেল নাকি? এই বলে কাব্যও চলে যায় ওয়াশরুমে। পাক্কা 1.5 ঘন্টা বসে পুরো রুম পরিষ্কার করলাম আমি। কোমর সব ধরে গেছে। আর কাব্য এতক্ষণ আরামে বিছানায় বসে ল্যাপটপে কাজ করছিল। আশ্চর্য, প্রতিদিন রাতে বাড়ি আসে আর আজকে এত তাড়াতাড়ি চলে আসলো। ধুর, আমার পুরো পাজামা পার্টিটাই নষ্ট হয়ে গেল। এই ভেবে পুরো রুম পরিষ্কার করে চলে গেলাম ওয়াশরুমে। তারপর গোসল করে সোজা নিচে গেলাম খাবার খেতে। সবাই আজকে আমায় ছাড়াই খেয়ে নিয়েছে, অবশ্য দোষটা আমারই ছিল, তাই দেরি হয়ে গেছে। নিচে নামতেই দেখলাম তানিশা আছে টেবিলে। তারপর আমরা দুজনেই একসাথে খাবার খেলাম, তার সাথে বক বক ফ্রি। মাঝখানে কেটে গেল 2 দিন। এই 2 দিনে অনেক ভেবে দেখলাম আমি, যখন কাব্যের সাথে বিয়ে হয়ে গেছে তাহলে এখন আর কোনো ভেদাভেদ না করে ভাইয়াকে প্রপোজ করে দিব আমি। সত্যি বলতে আমিও ভালোবেসে ফেলেছি কাব্যকে। আর এতদিনে খুব ভালো করেই বুঝতে পেরেছি আমি। হঠাৎই ফোনটা হাতে নিয়ে আপুকে ফোন করলাম। প্রথম কলেই আপু ধরে ফেলল। তারপর বলে উঠল, হুম বল। আপু, আমি ভাবছি আমি নিজেই কাব্যকে প্রপোজ করব। আপু আমার কথা শুনে অবাক হয়ে চেঁচিয়ে বলল, কি? আপুর চেঁচানো শুনে মনে হলো আমার কানটাই ফেটে যাচ্ছে। আরে এইভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? তুই কি সত্যি বলছিস মাইশা? তোমায় মিথ্যা বলে লাভ কি? আর আমার মনে হয় না কাব্য এ যুগে কোনো দিন আমায় বলবে সে আমায় ভালোবাসে, তাই আমি ভাবছি আমি নিজেই বলে দেই। তুই কি ভালোবাসিস কাব্যকে? সেটা তোমায় বলবো কেন? যাকে বলার তাকেই বলবো, তুমি শুধু বলো কি করে কি করব। আপু কিছুক্ষণ ভেবে আমায় একটা জব্বর আইডিয়া দিল। আমিও আপুর কথা মতো প্রথমে নিজ হাতে রান্না করলাম, তারপর গিয়ে মামুনির কাছে। মামুনি ছাদে দাঁড়িয়ে গাছে পানি দিচ্ছিল, আমি মামুনির সামনে দাঁড়িয়ে বললাম, বলছি কি মামুনি? হুম বল না, শুনছি আমি। শুনো না। হুম বল। আসলে মামুনি, আসলে বাদ দিয়ে যেটা বলতে এসেছিস চট করে বলে ফেল। মামুনির কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে চট করে বলে উঠলাম, আমি কাব্য ভাইয়ার জন্য অফিসে খাবার নিয়ে যাই। মামুনি আমার কথা শুনে অবাক হয়ে গাছে পানি দেওয়া বন্ধ করে বলল, কি ব্যাপার বলতো? আজকে নিজ হাতে খাবার রান্না করলি, এখন আবার কাব্যের জন্য অফিসে খাবার নিয়ে যেতে চাইছিস, কারণটা কি? ব্যাপার কি তোর? আমি মামুনির কথা শুনে পিছন থেকে মামুনিকে জড়িয়ে ধরে বললাম, আরে তেমন কিছু নয় মামুনি, আসলে একটু অফিস থেকে ঘুরে আসতে চাইছিলাম। শুধু কি অফিস দেখতে যাবি নাকি অন্য কাউকে? কি যে বলো না তুমি, যাই আমি প্লিজ। ঠিক আছে, গাড়ি করে যাবি, আবার গাড়ি করেই ফিরে আসবি। ওকে থ্যাঙ্কু মামুনি। এই বলে মামুনির গালে একটা চুমু দিয়ে আমি চলে আসলাম নিচে, তৈরি হতে হবে তো। নিচে এসে একটা সুন্দর লাল রঙের শাড়ি বের করলাম আমি। শাড়ি পরাও শিখে নিয়েছি আমি। এখন আর শাড়ি নিয়ে কোনো ঝামেলা নেই। সুন্দর করে শাড়ি পরে হাতে কিছু কাচের চুড়ি পরে নিলাম, চুলগুলো সুন্দর করে বিনুনি করে এক সাইডে রেখে দিলাম, ঠোঁটে গাঢ় করে লাল লিপস্টিক, কানে এক জোড়া ঝুমকা পরে চোখে হালকা কাজল, ব্যাস মাইশা তৈরি। আজকে আমি খুব খুশি লাগছে। নিজেকে নিজেই আয়নায় দেখে পাগল হয়ে যাচ্ছি, ভাইয়া নিশ্চয়ই হার্টফেল করবে। এই ভেবে আনমনে হেসে দিলাম আমি। তারপর আস্তে আস্তে হাতে মোবাইলটা নিয়ে রুম থেকে বেরিয়ে আসলাম আমি। নিচে নামতেই তানিশা আর মামুনি হা করে তাকিয়ে রইল আমার দিকে। আমি মুচকি হেসে তাদের বললাম, আমায় কেমন লাগছে শাড়ি পরা, ঠিক আছে না মামুনি? জনেই হা হয়ে তাকিয়ে আছে আমার দিকে। তাই আমি আবারও বলে উঠলাম, কি হলো মামুনি, কথা বলছো না কেন? এমন সময় তানিশা বলে উঠল, উরে দোস্ত তোরে কি সুন্দর লাগছে। আমি তানিশার কথা শুনে একটু ভাব নিয়ে বললাম, থ্যাঙ্কু জানু। তারপর মামুনিকে বললাম, আমায় ভালো লাগছে তো মামুনি? হুম, খুব সুন্দর লাগছে। তাহলে এখন আমি যাই।
যা, আর গাড়িতে সব খাবার আমি উঠিয়ে দিয়েছি, তুই গিয়ে বস। ওকে মাই সুইট মামুনি। এই বলে সামনে এগোতে লাগলাম আমি। হঠাৎই দরজা পর্যন্ত আসতেই তানিশা ডেকে বলল, অল দ্য বেস্ট দোস্তো। বিনিময়ে আমিও মুচকি হাসলাম। গাড়ির কাছে আসতেই ড্রাইভার কাক্কু বলল, তোমায় খুব সুন্দর লাগছে মাইশা মামুনি। থ্যাঙ্কু চাচা। তারপর মুচকি হেসে আমি বসে পড়লাম গাড়িতে। আমি বসতেই ড্রাইভার কাক্কু গাড়ির চালাতে শুরু করল। তার আমিও এক দীর্ঘ শ্বাস ফেলে চললাম কাব্যের অফিসে। কিছু দূর যেতেই সামনে কিছু গোলাপ ফুলের দোকান দেখতে পেলাম আমি। তাড়াতাড়ি ড্রাইভার চাচাতে গাড়ি থামাতে বললাম। তারপর কিছু লাল গোলাপ ফুল কিনে নিলাম আমি। তারপর আবারও চললাম কাব্যের অফিসের উদ্দেশ্যে। আজকে কাব্যকে জাস্ট চমকে দিব। আধ ঘন্টা পর ড্রাইভার চাচা বলল, আমরা চলে এসেছি মাইশা মামুনি। আমিও ওনার কথা শুনে মুচকি হেসে খাবারের ব্যাগগুলো হাতে নিয়ে গাড়ি থেকে বাহিরে বেরিয়ে আসলাম। তারপর চাচাকে বললাম, কিছুক্ষণ ওয়েট করো, আমার একটু সময় লাগবে, তবে গাড়ি ছেড়ে যাবে না কোথাও, ঠিক আছে? ওকে মাইশা মামুনি, তুমি নিশ্চিতে যাও, আমি আছি এখানে। তারপর আমিও আর কথা না বাড়িয়ে সোজা চলে গেলাম অফিসের ভিতরে। বুকের ভিতর অস্থিরতা কাজ করছে। কি করে কি বলবো কে জানে। ধুর, এত ভাবার কি আছে, সোজা গিয়ে গোলাপগুলো হাতে দিয়ে মনে কথা সব বলে দিবি। এই ভেবে লিফটে উঠে পড়ালাম। কিছুক্ষণের মধ্যেই কাব্য ভাইয়ার রুমের সামনে চলে আসলাম। তারপর ভিতরে ঢুকেই যা দেখলাম, মুহূর্তের মধ্যে সব ভাবনা চিন্তা ভেঙে চুরমার হয়ে গেল আমার। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি আমি। আর আমার সামনে কাব্য আর একটা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে আছে। বিষয়টা হয়তো আমার কল্পনার বাহিরের ছিল। ভেবেছিলাম কাব্যকে চমকে দিব আমি। কিন্তু এখানে এসে যে আমি নিজেই চমকে যাব তা বুঝতেই পারিনি। কেন জানি না শরীরের সব শক্তি অবশ হতে লাগল। মুহূর্তের মধ্যে হাত থেকে খাবারের ব্যাগটা নিচে পড়ে গেল। শব্দ হলো কিছু। এদিকে কাব্য আচমকা কোনো কিছুর শব্দ পেয়ে পিছনে ঘুরে মাইশাকে দেখে অবাক হয়ে যায়। পরক্ষণেই তার মনে পড়ল সে তো লাবণ্যকে জড়িয়ে ধরে আছে। কাব্য তাড়াতাড়ি লাবণ্যকে ছেড়ে দিতে নিলে লাবণ্য বলে উঠল, প্লিজ আমায় ছেড়ে যাস না, তোকে ছাড়া যে আমি বাঁচতে পারব না। মেয়েটির কথা শুনে আর কিছু শোনা বা বলার মধ্যে ছিলাম না আমি। এমন সময় মেয়েটিকে ছেড়ে কাব্য আমার সামনে এসে বলল, তুই এখানে? আমি চুপ। এমন সময় ওই মেয়েটা বলে উঠল, কোনো আদব কায়দা শিখোনি, কারো রুমে ঢুকলে পারমিশন নিয়ে ঢুকতে হয় জানো না? মেয়েটির কথা শুনে ঘৃণা লাগল আমার। এমন সময় কাব্য লাবণ্যের দিক তাকিয়ে বলল, তুই থামো। তারপর আবার আমার দিকে ঘুর বলল, কি হলো, তুই কথা বলছিস না? আমি কোনো কথা না বলে ব্যাগার নিচে পড়া থাকা গোলাপ ফুলগুলো ওইভাবে রেখেই আস্তে করে পিছন ঘুরে চলে আসতে নিলাম। এমন সময় কাব্য আমার হাত ধরে বলল, চলে যাচ্ছিস কেন? হাত ছাড়ো। আগে তুই বলবি তো। কাব্যের কথা শুনে মুহূর্তের মধ্যে মেজাজ বিগড়ে গেল আমার। আমি চেঁচিয়ে বললাম, হাত ছাড়ো আমার। তুই যেটা ভাবছিস সে। আর কিছু বলার সুযোগ দিলাম না আমি। টান মেরে হাত এনে আমি সোজা বেরিয়ে গেলাম। কষ্ট হচ্ছে প্রচুর। এত কিছু ভাবলাম, এত স্বপ্ন দেখলাম, সব মিথ্যে হয়ে গেল। বুক ফেটে কান্না পাচ্ছে আমার। তারপরও চোখের পানি যথাসম্ভব কন্ট্রোলে রেখে রুম থেকে বেরিয়ে এসে আসলাম। তারপর লিফটে উঠলাম। চোখের সামনে শুধু কাব্য আর ওই মেয়েটার একে অপরকে জড়িয়ে ধরার দৃশ্য ভেসে আসছে। কোনোভাবে অফিস থেকে বেরিয়ে এসে গাড়ির কাছে আসতেই ড্রাইভার চাচা বলে উঠলেন, কি হলো মাইশা মামুনি, এত তাড়াতাড়ি চলে আসলে? তুমি তো বলেছিলে দেরি হবে। ভালো লাগছে না, বাসায় চলো। আমার কথা মতো চাচাও গাড়িতে বসে পড়লেন। আমিও গিয়ে বসে পড়লাম গাড়িতে। গাড়ি চলতে শুরু করল আপন গতিতে। চোখের পানি আর আটকে রাখতে পারলাম না আমি। টপ টপ করে পানি পড়তে লাগলো আমার। আজ বুঝতে পারছি ভালোবাসার মানুষের কাছে অন্য কাউকে দেখলে সত্যি কতটা কষ্ট হয়। আমার সব ইচ্ছে ভাবনা এইভাবে ভেঙে চুরে যাবে তা হয়তো ভাবতেও পারিনি।
তাহলে কি কাব্য সেদিন এই দেরি হয়ে যাওয়ার কথা বলেছিল? নিচে বসে আছে কাব্য আর তার হাতে মাইশার আনা গোলাপ। গোলাপগুলো দেখে অবাক হয় কাব্য। এমন সময় লাবণ্য এসে কাব্যের কাঁধে হাত রেখে বলল, মেয়েটাকে রে অসভ্যের মতো বিভেদ করল তোর সাথে। লাবণ্যের কথা শুনে কাব্যের মাথা আগুনের মতো গরম হয়ে গেল। কাব্য নিচ থেকে উঠেই ঠাসস করে একটা থাপ্পড় মেরে দিল লাবণ্যের গালে। কাব্যের এমন কাজে লাবণ্য হাঁ হয়ে তাকিয়ে রইল। কাব্য চেঁচিয়ে বলে উঠল, তোর সাহস কি করে হলো ওকে অসভ্য বলার? ও আমার বউ, আমার ভালোবাসা। শুধু মায় তোর জন্য আজকে ও আমায় ভুল বুঝল। তুই আমার সামনে থেকে চলে যা, তোকে আমি আর আমার সামনে দেখতে চাই না। কাব্য, আমি যে তোকে ভালো। আর কিছু বলতে পারল না লাবণ্য, তার আগেই আরেক গালে থাপ্পড় দিয়ে দিল কাব্য। তারপর বলল, তুই এখান থেকে চলে যা, দমক দিয়ে। কাব্য চরম বেগে রেগে গেছে। যা দেখে লাবণ্য ভয় পেয়ে যায়। আর কিছু না বলেই কাঁদতে কাঁদতে লাবণ্য রুম থেকে বেরিয়ে যায়। এই মুহূর্তে কাব্য নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। ইচ্ছে করছে সব ভেঙেচুরে তছনছ করে দিতে। তার ভালোবাসার মানুষ তাকে ভুল বুঝল ভাবতে পারছে না কাব্য। কাব্য কিছু একটা ভেবে কেবিন থেকে বেরিয়ে যাবে এমন সময় ফোনটা বেজে উঠল। কাব্য থেমে যায়, ফোনটা তুলে উপরে রিয়ার নাম দেখে তাড়াতাড়ি ফোনটা তুলে বলল, হ্যালো। কাব্যের হ্যালো শুনে ওপাশ থেকে খুশি মনে রিয়া বলে উঠল, আরে কংগ্রেস, কি অবস্থা বল? সব ক্লিয়ার হয়ে গেল? তোর মনের বাসনা আজ তাহলে পূরণ হল। কেমন লাগছিল বল তোর বউকে? কিসব বলছিস তুই? তুই বুঝতে পারছিস না? অবাক হয়ে? না। মজা করছিস তুই? আরে মজা করব কেন, ক্ষিপ্ত হয়ে? আরে তুই রেগে যাচ্ছিস কেন? মাইশা তোকে কিছু বলেনি? কি বলবে? কেন, ও তো তোকে আজ প্রপোজ করতে আসছিল। পৌঁছায়নি এখনো অফিসে, কিন্তু মাইশা তো তখন বলল। কাব্যর আর বুঝতে বাকি রইল না। মাইশা তাহলে কেন এত সেজেগুজে এসেছিল? সব এলোমেলো হয়ে যাচ্ছে কাব্যের। এত বছরের ইচ্ছে এইভাবে নষ্ট করে ফেলল, তাও আবার নিজের দোষে। কাব্য বলে উঠল, অনেক বড় ভুল হয়ে গেছে রিয়া। কি হয়েছে মাইশা এখনও? মাইশা এসেছিল লাল শাড়ি পরে খুব সুন্দর করে সেজেগুজে। তাহলে? তারপর কাব্য বলতে শুরু করল। অফিসে নিজের রুমে বসে কাজ করছিল কাব্য। আজকে তাদের লাঞ্চের পর একটা বড় মিটিং আছে, যেটা তাদের জন্য খুবই জরুরি। তাই সেটা নিয়েই কিছু কাজ করতে ছিল কাব্য। এমন সময় রুমে ঢুকল লাবণ্য। লাবণ্য ভিতরে ঢুকে সোজা কাব্যের সামনে চেয়ারে এসে বসল। কাব্য লাবণ্যকে দেখে বলে উঠল, তুই এখানে এই সময়ে? লাবণ্য কিছুটা নরম গলায় বলল, তোর সাথে আমার কিছু কথা আছে। কাব্য লাবণ্যের কণ্ঠ শুনে ওর তাকাতেই কিছুটা অবাক হয়ে যায়। কারণ লাবণ্যের চেহারা পুরো শুকিয়ে গেছে। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে কত রাত ঘুমায়নি সে। লাবণ্যের এমন অবস্থা দেখে কাব্য বলে উঠল, কি হয়েছে তোর? চোখে মুখের এমন অবস্থা কেন? হুট করেই লাবণ্য বলে উঠল, আমি তোকে ভালোবাসি, তোকে বিয়ে করতে চাই। লাবণ্যের হঠাৎ করে এমন কথা শুনে কাব্য তার চেয়ার থেকে উঠে পড়ে তারপর উচ্চ স্বরে হেসে বলে, তোর কি মাথা আজ আবার খারাপ হয়ে গেছে? লাবণ্য কাব্যের কথা শুনে কেঁদে দেয়। লাবণ্যের এমন কাণ্ডে কাব্য পুরো অবাক হয়। কাব্য লাবণ্যের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, আরে তুই কাঁদছিস কেন? লাবণ্য কোনো কিছু না বলেই হুট করে কাব্যকে জড়িয়ে ধরে সে। কাব্য আচমকা এমনটা হওয়াতে পুরো হা হয়ে যায়। এদিকে লাবণ্য কাব্যকে জড়িয়ে ধরে বলতে থাকে, আমি সত্যি বলছি, আমি তোকে খুব ভালোবাসি। এই কয়েকদিনে অনেক চেষ্টা করেছি তোকে ভুলে যাওয়ার, কিন্তু কিছুতেই কিছু পারছি না। কাব্য জাস্ট লাবণ্যকে সান্ত্বনা দেওয়ার জন্য ওর মাথা হাত দিয়েছিল। আর এমন সময় মাইশা চলে আসে। এতক্ষণ কাব্যের সব কথা শুনে রিয়া বলে উঠল, এটা তুই কি করলি? মাইশা অনেক আশা নিয়ে গিয়েছিল তোর কাছে, আর তুই এত কাছে এসেও আবার সেই দূরে ফিরিয়ে দিলি। বিশ্বাস কর, আমি ইচ্ছে করে কিছু করেনি, আমি তো শুধু
সে যাই হোক, কিন্তু এখন মাইশাকে গিয়ে আগে সব বল। ও তো অনেক কষ্ট পেয়েছে তোর জন্য, নিজ হাতে রান্না করে নিয়ে গিয়েছিল আর সেজেছিল তোর জন্য, কিন্তু তুই। এতটুকু বলে মন খারাপ করে ফোনটা কেটে দেয় রিয়া। আর কাব্য মন খারাপ করে বসে পড়ে চেয়ারে। এমন সময় কাব্যের পিয়ে এসে বলে তাকে মিটিংয়ে যেতে হবে। কাব্য তাকে বলে উঠল, তুমি যাও, আমি আসছি। কাব্যের কথা শুনে তার পিয়ে চলে যায়। কাব্য মন খারাপ করে কিছুক্ষণ বসে থেকে এক দীর্ঘ শ্বাস ফেলে চলল মিটিংয়ে। আর মনে মনে ভাবল রাতে গিয়েই মাইশাকে সব কথা, তার মনের কথা সব বুঝিয়ে বললে সবই বুঝতে পারবে মাইশা। এই বলে নিজেকে শান্ত করল কাব্য। তারপর চলল তার গন্তব্যে। রাত _8:00টা। কাব্য দ্রুত গতিতে গাড়ি চালিয়ে বাড়ি পৌঁছাচ্ছে। আজ যে সে তার মনের সব কথা বলবে তার ভালোবাসার মানুষকে। তার সাথে সব ভুল বুঝাবুঝিও মিটিয়ে ফেলবে সে। এসব পরিকল্পনা করে চলছে বাড়ি কাব্য। বেশ কিছুক্ষণের মধ্যেই কাব্য বাড়ি চলে আসে। বাড়ি ঢুকেই সোজা উপরে চলে যায় কাব্য। সারা রুমে মাইশাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না মাইশাকে। কাব্য অস্থির হয়ে পড়ে। তারপর নিচে নেমে কাব্য চেঁচিয়ে তানিশাকে ডাকতে থাকে। কাব্যের চেঁচানো শুনে তানিশা আর মামু তিনজনেই বেরিয়ে আসল। তারপর মামুনি বলে উঠল, কি হলো, তুই চেঁচাচ্ছিস কেন? মাইশা কোথায়? ওহ, মাইশা তো ওদের বাড়ির গেছে। Huma. তোর অফিস থেকে ফেরার সময় তোর মামার সাথে মাইশার দেখা হয়ে যায়, তারপর নাকি তার সাথেই চলে যায়। আমায় ফোন করে বলেছিল কিছুদিন থাকবে নাকি। কাব্য মামুনির কথা শুনে আর কিছু না বলে সোজা উপরে চলে যায়। কারণ সে বুঝতে পেরেছে মাইশা রাগ করেই চলে গেছে। এখন কি করবে কাব্য? নিজের বাড়িতে নিজের রুমেই বসে কেঁদে চলেছি আমি। অসম্ভব রকম কষ্ট হচ্ছে আমার। বার শুরু কাব্য আর ওই মেয়েটার জোড়ানোর দৃশ্য ভেসে আসছে আমার। রাতে আর কোনো কিছু না খেয়েই ওইভাবেই ওই সাজেই ঘুমিয়ে পড়লাম আমি। মা অনেকবার খাওয়ার জন্য ডাকতে এসেছিল, কিন্তু আমি যাইনি। ভালো লাগছে না কিছু। চুপচাপ কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম আমি। ফোনটাও বন্ধ করে রেখেছি, মনে মনে পণ করেছি আর যাব না কাব্যের কাছে। থাকুক সে তার মতো। সকালে দরজা টাকানোর শব্দের ঘুম ভাঙল আমার। এমনভাবে দরজায় নক করছে, মনে হচ্ছে দরজা ভেঙেই ফেলবে এখন দরজা না খুললে। একরাশ বিরক্ত মাখা মুখ নিয়ে বিছানা থেকে উঠে দরজা খুলে দিয়ে বললাম, এত জোরে দরজায় নক করার কি আছে? বিনিময়ে সামনের ব্যক্তি কিছু না বলেই হুট করে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করল। আচমকা এমনটা হওয়াতে আমি পুরো ভয় পেয়ে তার হাত ধরে সামনে তাকাতেই দেখলাম কাব্য। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি যাব না তোমার সাথে। এক প্রকার চেঁচিয়ে কথাটা বলে উঠলাম আমি কাব্যকে। আর কাব্য একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে আমায় কোলে তুলে নিয়েই সিঁড়ি বেয়ে নিচে নামছে। আর ওনার কাজে আমি অবাক। আবারও চেঁচিয়ে বললাম, আমার কথা কি কানে যাচ্ছে না? এমন সময় আমার চেঁচানো শুনে নিচে উপস্থিত হল সবাই। মা বাবা আমাদের এভাবে দেখে বলে উঠল, কাব্য তুমি এখানে? কাব্য আব্বুর দিকে তাকিয়ে বলল, শ্বশুর আব্বা বউ আমার রাগ করে চলে আসছে, তাই নিয়ে যাচ্ছি, রাগ ভেঙে গেলে আবার নিয়ে আসব। এই বলে সামনে হাঁটতে লাগল কাব্য। আমি আব্বুর দিকে তাকিয়ে বললাম, দেখো বাবা, তোমার জামাই আমারে জোর করে নিয়ে যাচ্ছে, আমি যাব না, তুমি আমায় রেখে দেও। তোর সাহস কি করে হলো আমার নামে আমার শ্বশুর আব্বার কাছে নালিশ করার? একবার তোকে বাড়ি নিয়ে যাই, তারপর দেখাবো রাগ করে বাপের বাড়ি আসার ফল। দমক দিয়ে। দেখছো বাবা তোমার জামাই কিভাবে দমক দিচ্ছে আমায়। আমি যাব না আম্মু, তুমি তো কিছু বলো। আশ্চর্য, আমার কথা শুনে মা বাবা কেউ কিছু বলল না, উল্টো মুখ চেপে হাসছে তারা। কাব্য আবারও বলে উঠল, শ্বশুর আব্বা আর শাশুড়ি মা আসছি তাহলে। এই বলে আমায় কোলে তুলে নিয়েই বাহিরে বেরিয়ে আসলো কাব্য। আর এদিকে আম্মু আব্বু দুজনেই শুধু হাসছে। কাব্য আমায় কোলে করে নিয়ে এসে গাড়িতে বসিয়ে দিল। তার নিজেও তাড়াতাড়ি এসে বসল। আর আমি গাড়ি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। আর বলছি, আমি যাব না তোমার সাথে, আমায় যেতে দেও।
আমি কিন্তু রেগে যাচ্ছি মাইশা, আর তুই কিন্তু জানিস আমি রেগে গেলে নিজের কন্ট্রোলে থাকি না। দমক দিয়ে, আমি যাব না মানে যাব না। তুমি কি ভেবেছ সবসময় শুধু তোমার ইচ্ছে মতো সব হবে? কিন্তু কে শুনে কার কথা? কাব্য কোনো কিছু না বলেই গাড়ির দরজা লক করে দিল। তারপর শাড়ির আঁচল দিয়ে আমার হাত বেঁধে দিল। তারপর আমার দিক ঝুঁকে বলল, তুই যদি আর একটা কথা বলিস তাহলে তোর একদিন কি আমার একদিন। এত কথা কেন বলিস? তুই কোনো কিছু না বুঝে শুনে হন হন করে রেগে এখানে চলে এসেছিস। আমার পারমিশন ছাড়া তোর সাহস কি করে হলো এখানে আসার? দমক দিয়ে, এদিকে কাব্য এত কাছে আসায় আমার হার্টবিট উঠানামা করছে। শ্বাস নেওয়া মনে হয় এখনই বন্ধ হয়ে যাবে। আমি কাব্যের দিকে তাকিয়ে বললাম, আমি কিছু বুঝতে চাই না, তুমি থাকো তোমার জড়িয়ে ধরা বান্ধবীরে নিয়া। মুহূর্তের মধ্যে কাব্য রেগে আগুন হয়ে গেল। তারপর চেঁচিয়ে বলল, তোর সাহস তো কম না, আমার সাথে অন্য মেয়ে জোড়াচ্ছিস, তুই আমার চরিত্র নিয়ে বাজে মন্তব্য করছিস। আমি যেটা দেখেছি সেটাই বলেছি। তুই যেটা দেখেছিস সেটা সত্যি নয়, তোকে কিভাবে বুঝাই আমি? চেঁচিয়ে, তোমাকে কিছু বোঝাতে হবে না, আমার যা বোঝার আমি বুঝে গেছি। আমি থাকব না তোমার সাথে, তোমায় ডিভোর্স দিয়ে অন্য আরেকটা ছেলেকে বিয়ে করে সুখে সংসার করব আমি। এই বলে ঠোঁটে কামড় দিলাম আমি। এই রে, মুখ ফসকে কি বলে দিলাম আমি? হঠাৎ করে এত সাহস কোথা থেকে আসলো আমার? আস্তে আস্তে কাব্যের চোখের দিকে তাকালাম আমি। রেগে আগুন হয়ে গেছে মনে হচ্ছে। যা দেখে ভয়ে ঘাবড়ে গেলাম আমি। এতক্ষণ ভয় না হলেও এখন লাগছে ভীষণ। কাব্য কিছু না বলে আস্তে আমার কাছ সরে এসে গাড়ি চালাতে শুরু করল। দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছে কাব্য, যা দেখে আমার বুঝতে বাকি নেই। কাব্য রেগে আগুন হয়ে গেছে। হায় রে, এখন তোর কি হবে মাইশা? এখন তোকে কে বাঁচাবে? এত বক বক করার কি আছে? আর ডিভোর্স কথাটা বলার কি আছে? এমনিতেও তো দিতি না। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার। বেশ কিছুক্ষণ পর কাব্য গাড়ি থামিয়ে সোজা আমায় কোলে তুলে নিয়ে বাড়ির ভিতর ঢুকল। আশ্চর্য, বার কোলে নেওয়ার কি আছে? আমি কি হাঁটতে পারি না নাকি? ভাবছিলাম গাড়ি থেকে নেমে দৌড়ে পালাবো, কিন্তু সেইটাও হতে দিল না। এখন কে বাঁচাবে আমায়? এদিকে কাব্য মাইশাকে কোলে তুলে নিয়ে হন হন করে হেঁটে বাড়ির ভিতর ঢুকে তাদের রুমের দিকে পা বাড়াচ্ছে। সোফায় বসে চা খাচ্ছিছিল মামুনি আর তানিশা। আমাদের এভাবে দেখে অবাক হলো তারা। আমি তাদের দেখে চেঁচিয়ে বললাম, মামুনি বাঁচাও আমারে, তোমার ছেলে আমায় কিডন্যাপ করে নিয়ে আসছে। আমারে বাঁচাও মামুনি, না হলে তোমার ছেলে আমার মেরাই ফেলবে মনে হয়। আমার কথা শুনে মামুনি বলে উঠল, ওকে কোথায় নিয়ে যাচ্ছিস কাব্য? ঠিকই তো ভাইয়া, তুমি মাইশাকে এভাবে কোথায় নিয়ে যাচ্ছ? তানিশা। এদিকে কাব্য কারো কথায় কান না দিয়ে সোজা মাইশাকে কোলে করে সিঁড়ি বেয়ে উপরে উঠল। আমি তানিশার দিকে তাকিয়ে বললাম, বইন প্লিজ বাঁচা আমায়, তা না হলে তোর ভাই যে কি করবে। এদিকে কাব্য আমার কথা শুনে দমক দিয়ে বলল, Just shut up, Damakadi. কাব্যের এমন কথা শুনে ভয়ে চুপসে গেলাম আমি। তারপর মুখে হাত দিয়ে চুপ হয়ে গেলাম। কিছুক্ষণের মধ্যে কাব্য রুমে ঢুকে সোজা দরজা বন্ধ করে আমায় বিছানার উপর রাখল। তারপর চেঁচিয়ে বলল, ভেবেছিলাম তোকে শান্তভাবে সব বুঝিয়ে বললে তুই সব বুঝবি, কিন্তু তুই কি বললি? তুই আমায় ডিভোর্স দিয়ে অন্য ছেলেকে বিয়ে করবি। আমি ভয়ে চুপ করে আছি। কি হলো, চুপ করে আছিস কেন? এতক্ষণ তো বক বক করতেছিলি, এখন চুপ কেন? আমি চুপ। কাব্য আমার হাত খুলে দিল। তারপর আমার গাল চেপে ধরে বলল, তোকে আমি সেই ছোটবেলা থেকে ভালোবাসি। আর তুই কিনা 2 মিনিটের একটা দৃশ্য দেখে আমার ভালোবাসাকে ভুল বুঝলি। আরে আমি যদি অন্য মেয়েকে চাওয়ারই ছিল তাহলে তোকে বিয়ে করলাম কেন আমি? এত নাটক করার কি দরকার ছিল আমার? সেই ছোটবেলা থেকে পড়াচ্ছিস তুই আমায়। আর তোকে আমি এত তাড়াতাড়ি ভুলে যাব তুই ভাবলি কি করে? তোকে ছেড়ে অন্য মেয়ের কথা তো আমি কল্পনাও করতে পারি না। আর সেই তুই কিনা আমায় ভুল বুঝে দূরে চলে গেলি। পুরো এক শ্বাসে কথাগুলো বলল কাব্য আমায়।
আর ওনার কথা শুনে আমার মনেও প্রশ্ন জাগল। ঠিকই তো, ভাইয়া অন্য কাউকে চাইলে আমায় কেন বিয়ে করল? কিন্তু কাব্য নিজেও তো জড়িয়ে ধরেছিল মেয়েটাকে তার বেলা। আজ ভাইয়ার জায়গায় যদি আমি থাকতাম তাহলে তো সেই রেগে এসে আমায়ই বকত তার বেলা। Main. কি হলো, কথা বলছিস না কেন? তোর কি এখনো বিশ্বাস হচ্ছে না আমায়? তুই শুধু বল, কি করলে বিশ্বাস করবি আমায় যে আমি শুধু তোকেই ভালোবাসি? তুমি কেন মেয়েটাকে জড়িয়ে ধরেছিলে? আজ আমি যদি অন্য কোনো ছেলেকে জড়িয়ে ধরতাম, তাহলে তো সেই তুমি এসে আমায় বকতে তার বেলা। তাহলে তুই বকে দে আমায়। কাব্যের কথা শুনে ফট করে বলে দিলাম আমি। সিরিয়াসলি সত্যি বলছ? কাব্য আমার কথা শুনে বলল। সত্যি বলছি বক তুই, তারপরও ভুল বুঝিস না। আচ্ছা ঠিক আছে। এই বলে বিছানা থেকে উঠে বসলাম, দাঁড়ালাম আমি। তারপর কাব্যকে বললাম, তুমি বসো ওখানে, আর একটাও কথা বলবে না, চুপচাপ আমার কথাগুলো শুনবে। কাব্য আমার কথা শুনে চুপ করে শুধু মাথা নাড়াল। আমিও একটু স্টাইল মেরে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বললাম, তাহলে শুরু করি। Huma 1 2 3. তোমার সাহস কি হলো, তুমি আমায় ছেড়ে অন্য মেয়েকে জড়িয়ে ধরেছ? তাও আবার অফিসে বসে। অফিসে কাজ করতে যাও নাকি অন্য কাজ করতে যাও? তুমি জানো কত কষ্ট করে শুধু মায় তোমার জন্য এত সুন্দর একটা শাড়ি পরে কালকে সেজে গিয়েছিলাম আমি। তোমার জন্য নিজ হাতে রান্না করেছিলাম আমি। তারপর গোলাপ কিনলাম, আরও কত কিছু কল্পনা করেছিলাম, সব তুমি নিমিষেই শেষ করে দিলে। তোমায় পুলিশে দেওয়া উচিত। এই বলে চেঁচাতে লাগলাম আমি। আর কাব্য শুধু আমার মুখের দিকে তাকিয়ে চুপচাপ আমার কথাগুলো শুনতে লাগলো আর মুখে হাত দিয়ে হাসি আটকানোর চেষ্টা।